আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, বিএনপি যেমন বাংলাদেশে একটি পরিচিত নাম, ঠিক তেমনি জামাতে ইসলাম একইভাবে পরিচিত একটি নাম। এবং শুধু রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক অঙ্গনেই নয়, জামাতে ইসলাম কিন্তু ১৯৪১ এর পর থেকে অর্থাৎ ১৯৪১ সালে আবুল আলাম মওদুদী যখন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলামে সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ কুরআন ও সুন্নাহর আলোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার তাগিদে তখন থেকে কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে জামাতে ইসলাম জড়িত এবং পরিচিত। ১৯৪১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর এটি ছিল জামাতে ইসলাম পাকিস্তান। ১৯৪৭ সালে যখন দেশভাগ হয়, তখন জামাতে ইসলাম বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে খুবই সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করে। ১৯৭১ সালের যে প্রেক্ষাপটটি রয়েছে সেটি ইতিহাস পর্যালোচনা করলে এবং জামাতের যে সকল নেতৃবৃন্দ তখনকার ছিলেন এবং তাদের অবস্থান যেটি ছিল, সেটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে জামাতে ইসলাম ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীদের পক্ষে অবস্থান নিয়েছিল এবং সম্প্রতি জামাতের আমির এবং জামাতের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এটিকে সত্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। তো এই যে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তাদের অবস্থান, এটি নিয়ে বিশ্লেষণ এখন করতে চাচ্ছি না। এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ১৯৭১ সাল পরবর্তীতে কিন্তু তাদের এই কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় এবং ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে একটি নির্মম ঘটনার শিকার হন, তার পরবর্তীতে জামাত আবারও সক্রিয় হতে শুরু করে এবং ১৯৭৯ সালে তারা পুরোদমে রাজনীতিতে সক্রিয় হয়। তবে মুখ্য যে বিষয়টি সেটি হচ্ছে জামাত ইসলাম ১৯৯১ সাল পরবর্তীতে কিন্তু বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে। তাদের এই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা এবং সংসদে আসন বন্টন যে বিষয়টি, সেটিতে কিন্তু একটি প্রভাব বিস্তার করেছিল সবসময়ই বা সকল নির্বাচনে। মূলত জামাতে ইসলামকে রাজনৈতিক দলসমূহ জোটবদ্ধ করে শক্তি সঞ্চার করে এবং তাদেরকে খেলোয়াড় হিসাবে মাঠে প্রতিষ্ঠিত করে। এবং এই ১৯৯১ সাল পরবর্তীতে কিন্তু যেমন আওয়ামী লীগ তাদেরকে জোটবদ্ধ করেছে, তেমনি বিএনপিও কিন্তু তাদেরকে জোটবদ্ধ করেছে এবং তাদের মাধ্যমে শক্তি সঞ্চার করেছে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশে, সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু জামাতকে যে পরিমাণ অ্যাক্টিভ দেখা যাচ্ছে রাজনীতিতে বা সক্রিয় দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত অথবা প্রস্তুতি নিচ্ছে। এটি আসলে জামায়াতে ইসলামের জন্য কস কতটুকু সুদূর প্রসারী হবে বা জামাতে ইসলামের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সেটি কিন্তু আপনি আমি কেউ আন্দাজ করতে পারব না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান কর্মকাণ্ডসমূহ রয়েছে, তা লক্ষ্য করলে এবং তা পর্যালোচনা করলে আপনি একটি জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে অন্তর্বর্তীকালীন
সরকার কিন্তু নিজস্ব প্রজ্ঞা বা নিজস্ব মেধা দিয়ে চলছে না। তাদেরকে দেখলে মনে হয় যেন তাদেরকে পিছন থেকে একটি অশরীরী শক্তি চালাতে সহযোগিতা করছে বা চলতে সহযোগিতা করছে। এটি আপনি যদি গভীরভাবে তাদের কর্মকাণ্ড এবং রাজনৈতিকভাবে তাদের অবস্থান সহ বর্তমানে দেশের চলমান বিভিন্ন প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। এবং যে সকল কর্মসূচি তারা পরিচালনা করছে, এতে আমার মনে হয় না যে কোনো আন্তর্জাতিক মহল তাদেরকে পরিচালনা করছে। বরঞ্চ তাদের কার্যকলাপের মধ্যে যে গুণাবলীগুলা আমরা লক্ষ্য করছি, এগুলা মূলত বাংলাদেশ জামাতে ইসলাম যে সংগঠনটি রয়েছে, তাদের বিভিন্ন ধরনের কূটকৌশল এবং তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। এখন আপনার মনে বা আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি বলছি যে জামাতে ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করছে। এমনটি আসলে বলা খুবই কঠিন একটি বিষয়। তবে আমি যেমনটি বলেছি যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক পরিকল্পনা এবং তাদের রাজনীতির যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলা পর্যালোচনা করলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেক্ষাপটসমূহ যদি আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে কিছুটা হলেও ইশারায় আন্দাজ করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে জামাতে ইসলাম। এবং জামাত ইসলাম যদি এবার কোনো রাজনৈতিক দলের সাথে জোট গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং তারা এককভাবে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্নভাবে যে মতামতটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে তারা সবকটি আসনে তাদের প্রার্থিতা দিতে পারবে না। এবং তারা যদি সবকটি আসনে প্রার্থিতা দিয়েও দেয়, তাহলে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের সকল মানুষ কিন্তু জামাতে ইসলামকে তাদের ফেভারেবল বা জামাতে ইসলামকে অনুসরণ করে না। দ্বিতীয়ত, জামাতে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি কিন্তু এদেশের আপামর জনসাধারণের মধ্যে কাজ করে। এবং তৃতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে মহান মুক্তিযুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রেক্ষাপট, বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক প্রেক্ষাপট নিয়ে একটি গভীর শ্রদ্ধা, ভালোবাসা কাজ করে। সেই হিসাবে আমরা ইতিহাস এবং জামাতের বিভিন্ন সময়কার প্রেক্ষাপট পর্যালোচনা করলে জানতে পাই যে জামাতে ইসলাম তখন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে তাদের রাজনৈতিক অবস্থান দাঁড় করিয়েছিল। এই যে একটি অবস্থান বা এই যে একটি প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু একান্তভাবে হলেও খুব যে একটি মান্যতার সাথে নিয়ে থাকেন বা গ্রহণযোগ্যভাবে নিয়ে থাকেন তা কিন্তু নয়। তো এই ৩ টি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ জামাত ক্ষমতায় না যাওয়ার পেছনে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের মধ্যে জামাতে ইসলামের বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষণীয়। এবং এই লক্ষণ যেগুলো প্রকাশ পাচ্ছে, এগুলা যদি সাধারণ জনগণ উপলব্ধি করতে পারে, তাহলে কিন্তু সাধারণ জনগণ জামায়াতের প্রতি যে বর্তমান ভালোবাসা, আবেগ, সেটিও কিন্তু আর রাখবে না। এবং প্রত্যেকবারের মতো জামাত এবারও হয়তোবা ভুল করে ভুল পথে
পা দিবে। এবং এই যে একটি বিপাকে পড়া বা এই যে একটি গেঁড়াকলের মধ্যে পতিত হয়ে যাওয়া, যেটি আমরা ১৯৯১ সাল থেকে ইতিহাস পর্যালোচনা করে আসছি। সেই গেঁড়াকলে যদি জামাত আবারও পতিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের ইতিহাসে জামাত কখনো এককভাবে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাবে বলে অন্ততপক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং এই পদ্ধতি বা এই সিলসিলা যদি অব্যাহত থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।